আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের রায়, হাইকোর্টে বহাল ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ আসামির যাবজ্জীবন। বাংলাদেশে ৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। খুলনায় হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত। বরিশালে গণপিটুনিতে মারা গেছে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি। এবং অনলাইনে চলছে ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ পাওয়া যাচ্ছে ২৬ মার্চের টিকিট। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনও বহাল রয়েছে। আজ বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে গতকাল শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এটির রায়ের জন্য আজকের কার্যতালিকায় আছে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এই মামলায় আরও ৫ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। দর্শক, আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। রিজু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রিজু, এই মুহূর্তে কুষ্টিয়া আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় নিয়ে স্থানীয় যারা আছেন তারা কি বলছেন? রাজ, আপনি জানেন যে আবরার ফাহাদ কুষ্টিয়ার সন্তান এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েটের একজন কৃতি ছাত্র। ২০১৯ সালের ৬ অক্টোবর তাকে পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যা করার পর থেকেই কুষ্টিয়ার মানুষ, তার সহপাঠীরা এবং সাংবাদিকরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছিল তার এই হত্যাকারীদের বিচারের দাবিতে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মহামান্য হাইকোর্টে এই রায়ের যে আপিল এবং ডেথ রেফারেন্স শুনানি সেটা সম্পূর্ণ হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে ২০ জনের কিন্তু মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং ৫ জনের যাবজ্জীবন সাজা কিন্তু বহাল রেখেছেন। আমরা কুষ্টিয়ার বিভিন্ন যে মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে এই বিচারের রায় কার্যকরের জন্য বা এই যে আবরার ফাহাদ হত্যার যে বিচার সেইটা সঠিকভাবে যাতে সেই বিচার পায় সেজন্য কিন্তু আমরা দেখেছি মাঝে মধ্যেই কিন্তু আবরার ফাহাদের পরিবার এই দাবি জানিয়ে এসছে এবং কুষ্টিয়ার সাধারণ মানুষ এবং তার সহপাঠীরা কিন্তু দাবিয়ে জানিয়ে আসছিল। আজকে সেই রায়ের, হাইকোর্টের সেই রায়টা আসলে যেটা নিম্ন আদালতে যে রায় হয়েছিল সেটা কিন্তু বহাল রয়েছে। আমি এই বিষয়ে আমি একটু জানতে চাইবো। আমার সঙ্গে যুক্ত রয়েছেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং যিনি এই আবরার হত্যার পর থেকে গণমাধ্যমে এবং আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন, তিনি হচ্ছেন আল মামুন সাগর। আমি একটু আল মামুন সাগরের কাছে আসলে আমি একটু জানতে চাইবো এই বিষয়ে যে এই যে আজকে আবরার ফাহাদের যে রায়টি হাইকোর্টে যে ২০ জনের যে আপনার মৃত্যুদণ্ড বহাল রাখা হলো এবং ৫ জনের যে যাবজ্জীবন বহাল রাখা হলো, এই বিষয়ে আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন? এটাই ২০১৯ সালের ৬ অক্টোবর আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরার ফাহাদকে শেরে বাংলা হলে, সে আবাসিক ছাত্র ছিল, তাকে তারই সহপাঠীরা যারা বুয়েটেরই শিক্ষার্থী, সেই ছাত্রলীগের সহপাঠীরা তাকে নির্মম নৃশংস সারা রাত নির্যাতন করে তাকে হত্যা করে। এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি বর্বরোচিত হত্যাকাণ্ড। আবরার ফাহাদের অপরাধ কি ছিল? সে ভারতীয় আগ্রাসন বিরোধী যে ধারাবাহিক যে ঘটনাগুলো সেগুলোর প্রতিবাদ কিন্তু সে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় করেছিল। এটাই ছিল আবরার ফাহাদের অপরাধ। আজকে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যে ঐতিহাসিক যে রায় দিয়েছে, যেটি বহাল রেখেছে ২০ জনের ফাঁসি এবং ৫ জনের যাবজ্জীবন মৃত্যুদণ্ড কার্যকর, আমরা মনে করি এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।
আর আপনারা জানেন যে আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের শুরু থেকেই আমরা কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এসেছি। এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা যারা গণমাধ্যম কর্মী তারা কিন্তু সবসময় সক্রিয় ছিলাম। আমরা চাই যে রায়ের এই দ্রুত বাস্তবায়ন দেখতে চাই, আমরা রায়টা কার্যকর করতে চাই, আইনের ফাঁকফোকর দিয়ে যাতে এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা দণ্ডিত, তারা যেন কোনোভাবেই পার না পায়। খুবই দুঃখের বিষয় যে দণ্ডিত একজন আসামি অলরেডি আমরা জানতে পেরেছি সে কন্ডেম সেল করে সে পালিয়ে গেছে। আমরা তাকেও খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার এবং আইনের আওতায় সোপর্দের দাবি জানাচ্ছি। আর এটিও আমরা বলতে চাই, আবরার ফাহাদের খুনিরা যতক্ষণ পর্যন্ত এদেশে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের আবরার ফাহাদের স্বজনদের মতো আমরাও কিন্তু কষ্ট আমাদের বয়ে বেড়াতে হবে। আমরা চাই দ্রুত এবং অবিলম্বে সরকারের কাছে আমাদের দাবি, এই রায়ের বাস্তবায়ন আমরা দেখতে চাই। আর আবরার ফাহাদ আসলে আমাদের মাঝে সবসময় জাগ্রত। আবরার ফাহাদ, আমরা মনে করি যে আগ্রাসন বিরোধী প্রতিটি লড়াইয়ের অগ্রগামী সৈনিক হচ্ছে আবরার ফাহাদ। আবরার ফাহাদ হচ্ছে একটি স্পিরিট। আজকে যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, আমরা মনে করি যে আবরার ফাহাদ সেই গণ অভ্যুত্থানেরও একটি স্ফুলিঙ্গ হিসাবে কাজ করেছে। আবরার ফাহাদরা মরেনি, আবরার ফাহাদরা কখনো মরে না। আবরার ফাহাদরা আমাদের মাধ্যমেই চিরকাল জাগ্রত থাকবে। রাজ, আপনি শুনছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি, তিনি এই আবরার ফাহাদের রায়ের বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে কুষ্টিয়ার একটি জাতীয় মানের কিন্তু স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে আবরার ফাহাদ, এবং তার নামে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু আবরার ফাহাদকে মানে বাঁচিয়ে রাখার জন্য, তার স্মৃতি ধরে রাখার জন্য, আজীবন ধরে যদি রাখতে পারে সেই জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটাই দাবি করেছে যে এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। এই রায় দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত আবরার ফাহাদের যে পরিবার, আবরার ফাহাদের যে ভালোবাসার মানুষগুলো, যে আবরার ফাহাদ দেশপ্রেম, দেশের ভালোবাসার জন্য প্রতিবাদ করতে যায়, যে আবরার ফাহাদ জীবন দিয়েছে, সে আবরার ফাহাদের আত্মা যেন শান্তি পায়। রাজ, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ। জি রিজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। চলে যাচ্ছে পরবর্তী খবরে। 4 দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার সকাল 9:55 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা। সফরের দ্বিতীয় দিনে গেল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন তিনি। সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীতে আজ থেকে অনলাইনে 26 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করা হচ্ছে। এর আগে 14 মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। 14 মার্চ, 24 মার্চের, 15 মার্চ, 25 মার্চের এবং আজ 16 মার্চ, 26 মার্চের টিকিট ক্রমানুসারে বিক্রি করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশালের বাকেরগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সন্ধ্যায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আকমল ইবনে ইউসুফ উত্তরসূরি এবং বিশিষ্ট সমাজসেবক এম হোসাইন।
এ সময় আরও বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান, আফসার উদ্দিন মাস্টার ও মাওলানা রুহুল আমিন সহ আরও অনেকেই। বর্তমান সরকার নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মনসুরুল হক। গতকাল নগরীর একটি হোটেলে রমজান উপলক্ষে রামাদান এক্সিবিশন ফারাসা ওয়ার্কড্রপ স্টল পরিদর্শন করার সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা মনজুমা মোর্শেদ, ফারাসা ওয়ার্কড্রপ ওনার ফারাসা মাইকে সিদ্দিকী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবার প্রবাস সংবাদ। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ফ্রান্সে কর্মরত মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফ্রান্স 24-এর সাংবাদিক মোহাম্মদ আরিফুল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, কৌশিক গোলাম রাব্বানী খান সহ আরও অনেকেই। ক্রিকেট। পাকিস্তান সুপার লিগ PSL খেলার জন্য লিটন রিশাদ ও নাহিদ রানা এখনও বিসিবির কাছে অনাপত্তিপত্র চায়নি বলে জানিয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ। গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এই কথা জানান। ক্রিকেটাররা অনাপত্তিপত্র চাইলে বোর্ড বিবেচনা করে দেখবে বলে জানান বিসিবি সভাপতি। আগামী মাসের 11 এপ্রিল PSL এর 10ম আসরের পর্দা উঠবে। তবে এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এমন অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের PSL এ খেলা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের ওপর। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের রায়, হাইকোর্টে বহাল 20 জনের মৃত্যুদণ্ড, 5 আসামির যাবজ্জীবন। বাংলাদেশে 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। খুলনায় হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত। বরিশালে গণপিটুনিতে মারা গেছে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি। এবং অনলাইনে চলছে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ পাওয়া যাচ্ছে 26 মার্চের টিকিট। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।